AK-47 আর M16 শুধু দুটো রাইফেল না, এটা ছিল ৬০ বছরের এক বিশ্বজোড়া লড়াইয়ের গল্প। একটা লড়াই যা আক্ষরিক অর্থে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। দেখি কিভাবে এই দুটো অস্ত্র পুরো দুনিয়াকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। ভাবুন একবার, গত ৬০ বছরের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইটা হয়েছিল দুটো অস্ত্রের মধ্যে, সোভিয়েট AK-47 আর আমেরিকান M16। হ্যাঁ, এই একটা কথাই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। এটা আসলে শুধু দুটো বন্দুকের যুদ্ধ ছিল না, এটা ছিল বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের লড়াই, দুটো ভিন্ন আদর্শের লড়াই। আর এই লড়াইয়ের আগুন ছড়িয়ে পড়েছিল ভিয়েতনামের জঙ্গল থেকে আফগানিস্তানের পাহাড় পর্যন্ত, সবখানে। তো এই দুটো যন্ত্রের পেছনে ছিলেন দুজন মানুষ। তাদের গল্পটাও কিন্তু অবাক করার মতো। দুজনের দর্শন ছিল একেবারে বিপরীত, আর তাদের ভাগ্যও ছিল ভিন্ন। পার্থক্যটা এখানেই একদম স্পষ্ট হয়ে যায়, তাই না? একদিকে দেখুন মিখাইল কালাশনিকভ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত একজন ট্যাঙ্ক সার্জেন্ট। কোনো ভার্সিটির ডিগ্রি ছিল না, কিন্তু বুকে ছিল দেশ বাঁচানোর আগুন। আর ঠিক তার উল্টো দিকে ইউজিন স্টোনার, একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন ছিল একেবারে নতুন, আধুনিক সব জিনিস দিয়ে ভবিষ্যতের একটা অস্ত্র তৈরি করা। একজন মাটির মানুষ আর একজন প্রযুক্তির পূজারী। কালাশনিকভের ভাবনাটা ছিল খুব সোজা সাপটা। তিনি এমন একটা অস্ত্র চেয়েছিলেন যা যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে কাজ করবে। ঠান্ডা, গরম, বালি, কাদা, জল, কিচ্ছুতে এর কিছু হবে না। এটা চালানোর জন্য কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই, দরকার শুধু দেশকে বাঁচানোর ইচ্ছা। আর এই যে অবিশ্বাস্য নির্ভরযোগ্যতা, এটাই AK-47কে একটা কিংবদন্তি বানিয়ে দিয়েছে, মানে গণমানুষের অস্ত্র। আর M16, ওটা ছিল ঠিক এর উল্টো, একেবারে প্রযুক্তির এক চরম নিদর্শন, হালকা, নিখুঁত আর অসম্ভব আধুনিক। ভাবুন তো, অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের মতো জিনিস দিয়ে তৈরি। সেই সময়ে এটা ছিল একটা বিপ্লব। এটা যেন আমেরিকার টেকনোলজির শক্তি দেখানোর একটা প্রতীক ছিল, সত্যিকারের এক স্পেস এজ রাইফেল। তো দুটো রাইফেল তো তৈরি হলো, দুটো আলাদা দর্শন, দুটো আলাদা অস্ত্র। এবার এলো তাদের আসল পরীক্ষার সময়, ভিয়েতনামের জঙ্গল, যেখানে থিওরির সাথে কঠিন বাস্তবতার এক মুখোমুখি লড়াই হয়েছিল। এক মার্কিন সেনার এই কথাটা শুনুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেছিলেন, M16 একটু ভিজে গেলেই বা তেল না দিলেই জ্যাম হয়ে যেত, কিন্তু AK-47 ওটাকে রক্ত বা বিয়ারের মধ্যে দিয়ে টেনে নিয়ে গেল, গুলি চলত। চিন্তা করুন একবার, ভিয়েতনামের ওই ভয়ঙ্কর পরিবেশে, যেখানে ভরসা করতে পারাটাই জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দেয়, সেখানে M16 বারবার ধোঁকা দিচ্ছিল। আর এই ব্যর্থতা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। পরিসংখ্যানটা দেখুন, প্রায় 40%। ভাবা যায়, একটা ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে প্রতি 10টা রাইফেলের 4টেই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো শুধু একটা সংখ্যা না, এটা ছিল আমেরিকান সৈন্যদের জন্য একটা দুঃস্বপ্ন, যা তাদের জীবনকে সরাসরি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। এই খবরগুলো যখন M16 ডিজাইন টিমের কাছে পৌঁছায়, তাদের একজন সদস্যের কথা শুনুন। এটা পড়ে আমি হতবাক আর লজ্জিত হয়েছিলাম। যখন আপনার বানানো বন্দুকের কারণে সৈন্যরা মারা যায়, যখন যন্ত্রটা ঠিকমতো কাজ করে না, তখন লজ্জা ছাড়ার কী বা করার থাকে। এটা ছিল তাদের জন্য এক বিরাট ধাক্কা, গভীর এক অপরাধবোধ। সৈন্যদের আস্থা এতটাই কমে গিয়েছিল যে তাদের মধ্যে একটা কথা খুব চালু হয়ে গেছিল, একটা গুজব। তারা বলতো, এই M16 নাকি কোল্ট বানায়নি, বানিয়েছে খেলনা কোম্পানি ম্যাটেল। মানে যে অস্ত্রটা জীবন বাঁচানোর কথা, সেটাকে তারা খেলনার সাথে তুলনা করছিল। এর থেকে বড় হতাশার, ক্ষোভের প্রকাশ আর কি হতে পারে? এরপর এই রাইফেলগুলো আর শুধু যুদ্ধের অস্ত্র থাকল না, এগুলো হয়ে উঠল আরও বড় কিছুর প্রতীক। কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের সময় বিভক্ত হয়ে যাওয়া পৃথিবীর দুই ভিন্ন আদর্শের প্রতীক। আর এই বিভাজনটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে গেল। একদিকে AK-47, যা হয়ে উঠল বিপ্লবের প্রতীক, উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। ফিদেল কাস্ত্রো, ইয়াসির আরাফাত, ভিয়েতকং, সবার হাতেই দেখা যেত এই রাইফেল। আর অন্যদিকে M16, যা ছিল আমেরিকান শক্তি আর তাদের সমর্থিত সরকারগুলোর চিহ্ন, যেমন জেনারেল পিনোশে বা দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনী। শীতল যুদ্ধ তো শেষ হল, কিন্তু এই বন্দুকগুলোর গল্প শেষ হল না।
বরং এরপর যা শুরু হলো তা ছিল আরও জটিল, আরও দুঃখের। আর লিনা ছিল মারাত্মক সব পরিহাসে। ইতিহাসের পরিহাসগুলোর সত্যিই অজীব। যেমন ধরুন, সিআইএ আফগান মুজাহিদিনদের হাতে কালাশনিকভ তুলে দিয়েছিল সোভিয়েতদের বিরুদ্ধে লড়ার জন্য। পরে সেই অস্ত্রই আমেরিকানদের দিকে তাক করা হয়। আবার দেখুন, ওসামা বিন লাদেনের কাছে একটা AK-47 পাওয়া গিয়েছিল, কিন্তু তাকে মারা হয় M16 রাইফেল দিয়ে। তবে সবচেয়ে বড় পরিহাস কোনটা জানেন? যে দুজন মানুষ এই স্মার্ট শুদ্ধির লড়াইয়ের জন্ম দিয়েছিলেন, সেই স্টোনার আর কালাশনিকভ, জীবনের শেষ দিকে এসে তারা বন্ধু হয়ে গিয়েছিলেন। 10 কোটি সংখ্যাটা একবার কল্পনা করে দেখুন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তাদের বিশাল অস্ত্রের ভাণ্ডারগুলো প্রায় অরক্ষিত হয়ে পড়ে, আর তখন লাখ লাখ কালাশনিকভ ছড়িয়ে পড়ে কালোবাজারে। ফলাফল, বিশ্বজুড়ে গৃহযুদ্ধ, সংঘাত আর সন্ত্রাসবাদ আরও বেড়ে গেল। চারদিকে শুরু হলো এক ভয়াবহ অস্থিরতা। আর এই সহজলভ্যতার সবচেয়ে করুণ শিকার হয়েছিল শিশুরা। উগান্ডার এক প্রাক্তন শিশু সৈনিকের কথা শুনুন। আমাদের বলা হতো কালাশনিকভকে নিজের মায়ের মতো ভালোবাসতে। তারা বলতো এই বন্দুক হারানোর থেকে মরে যাওয়া ভালো। আসলে এই অস্ত্রটা এতটাই সস্তা আর চালানো সহজ ছিল যে এটা তুলে দেওয়া হয়েছিল শিশুদের হাতে। কেড়ে নেওয়া হয়েছিল তাদের শৈশব, তাদের মনুষ্যত্ব। তো 60 বছরের এই লড়াইয়ের পর যখন সব ধুলো থিতিয়ে এলো, তখন আমাদের সামনে কি পড়ে রইল? পড়ে রইল কিছু ভয়ঙ্কর পরিসংখ্যান আর একটা খুব কঠিন প্রশ্ন। সংখ্যার হিসাবে যদি দেখি, তাহলে জয় পরাজয় নিয়ে কোনো সন্দেহই থাকে না। পৃথিবীতে যেখানে M16 আছে প্রায় 1 কোটি, সেখানে কালাশনিকভ আছে 10 কোটি। মানে এই স্মার্টেলনে খেলায় সংখ্যার দিক দিয়ে AK-47 পরিষ্কারভাবে জিতে গেছে। কিন্তু গল্পের শেষটা এখানেই। ফিরে আসি সেই মানুষটার কাছে যিনি এর শুরু করেছিলেন। জীবনের একেবারে শেষ দিকে এসে মিখাইল কালাশনিকভ একটা চিঠিতে লিখেছিলেন, আমার বন্দুক মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমি কি এই মৃত্যুর জন্য দায়ী, যদিও তার আমার শত্রু ছিল? একজন আবিষ্কারকের দায়িত্ব ঠিক কোথায় গিয়ে শেষ হয়? এই প্রশ্নটা শুধু কালাশনিকভের ছিল না, এই প্রশ্নটা আমাদের সবার।